আরেকটা শর্ত, এখানে কঠিন শর্ত আরোপ করা হয়েছে যে অর্ধেকের বেশি সংখ্যক ওয়ার্কার বা অর্ধেকের বেশি সংখ্যক কর্মী যদি ওই ট্রেড ইউনিয়নে থাকে, তখন ওই ট্রেড ইউনিয়নকে রেজিস্ট্রিভুক্ত করা হবে। আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে কোনো ট্রেড ইউনিয়নের বিষয়ে জেনেছি যে সেখানে 20% যদি ওয়ার্কার থাকে, তারা ট্রেড ইউনিয়নের সেই সেই ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিভুক্ত করা যাবে। তো এখানে বলা হয়েছে মোর দ্যান হাফ, মোর দ্যান 50%। তার মানে কি দাঁড়ায়, একটাই ট্রেড ইউনিয়ন হবে, ওখানে কোনো টিলেকশন হোক বা সিবিএ তৈরি করার জন্য কোনো ইলেকশন হোক, আইন সেটাও চাচ্ছে না। আইন যেটা চাচ্ছে যে সবাই মিলে একটা ট্রেড ইউনিয়ন গঠন করবে এবং একটা ট্রেড ইউনিয়ন পরিচালিত হবে। এবং ওই যে ট্রেড ইউনিয়নের জন্য তারা বা রেজিস্ট্রেশনের জন্য যে অ্যাপ্লিকেশন করবে, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ওই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নামটাও উল্লেখ করে দিতে হবে যে এবিসিডি নামক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আমরা সম্পৃক্ত থাকতে চাই, বিধায় আমরা এখন এই ট্রেড ইউনিয়ন তৈরি করে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছি। এইভাবে কথাটা বলতে হবে। এখানে এই ট্রেড ইউনিয়ন যে গঠন হলো, তাদের যদি রেজিস্ট্রেশন যদি এমন হয় যে কোন কোন ক্ষেত্রে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে, সেক্ষেত্রে প্রথমেই যে শর্তটা, এটা হলো ওই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কথা বলে সে রেজিস্টার্ড হয়েছে, সেই সংশ্লিষ্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যদি পরবর্তী 6 মাসের মধ্যে সে সংযুক্ত না হয়, তাহলে অটোমেটিক্যালি ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন নাম্বার বাতিল করে দেয়া হবে। আর আরেকটা হলো যে সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়ন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যদি কখনো ওই অর্গানাইজেশনের সাথে তার যে এফিলিয়েশন আছে, হ্যাঁ, সেটাকে নিজে থেকে ঘোষণা দিয়ে বন্ধ করে দেয়। এই দুটো কারণে তখন এই বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের নামে যে ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নটা ডিসমিস করে দেয়া যায় বা ক্যান্সেল করে দেয়া যাবে তার রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশনটা। এতটুকু হলো সিভিল এভিয়েশনের বিষয়ে কথাবার্তা। 184 নম্বর অনুচ্ছেদে 185 নম্বরে আমরা যেটা দেখি সেটা হলো ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন সিমেন। সিমেন তার মানে ওশেন গোয়িং শিপ, এটাতে যারা কাজ করে তাদেরকে সিমেন বলা হয়। যে সমুদ্রগামী জাহাজ, সমুদ্রগামী জাহাজে যারা কাজ করে বলে তারাও ট্রেড ইউনিয়ন তৈরি করতে পারবে, এই মর্মে এখানে বলা হয়েছে যে বাংলাদেশি সিমেন যারা আসলে অর্ডিনারিলি কোনো একটা ওশেন গোয়িং শিপে কাজ করে, তারা ট্রেড ইউনিয়ন তৈরি করতে পারবে। তবে তার জন্য শর্ত হলো যে কোনো সিম্যান ট্রেড ইউনিয়নের মেম্বার হতে পারবে না যদি তার একটা কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকে। কাউকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, আবার কারো কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট দেয়া হয়। তো এইটা যদি থাকে, তখন এই সিমেন ট্রেড ইউনিয়নের জন্য ট্রেড ইউনিয়ন তৈরি করতে পারবে এবং তাদের এই যে ট্রেড ইউনিয়ন, সেটাও শুধুমাত্র একটা ট্রেড ইউনিয়ন হবে, একাধিক না, একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে। এতটুকু হলো সিমেনদের ট্রেড ইউনিয়নের বিষয়। স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল। জি, কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট বলতে আসলে কি বোঝানো হয়েছে স্যার এখানে? মানে যে কোনো একজন কর্মী সে যে জাহাজে যাবে এবং এই যে জি, সমুদ্রগামী জাহাজে সে যখন চাকরি করে, তখন তো তাকে বিভিন্ন দেশে যেতে হয়। রাইট। তো
প্রত্যেকবারই যদি তাকে ওইভাবে ভিসা নিতে হয়, যেমন বিভিন্ন দেশে গেলে তো ভিসা নিতে হবে, তো হ্যাঁ এই হ্যাঁ ভিসা নেওয়াটা তার জন্য ইনস্ট্যান্ট সহজ হয় যখন এই ডিসচার্জ সার্টিফিকেটটা তাকে দেয়া থাকে। মানে সে একজন নিয়মিত সিমেন এবং অ্যাপয়েন্টেড সিমেন, সে এই অমুক জাহাজের সাথে কাজ করে বা অমুক কোম্পানির জাহাজের সাথে সে চাকরি করে, সে অমুক অমুক দেশে যাচ্ছে, এই ব্যাপারে তার যে একটা সার্টিফিকেট থাকে, একটা বুকের মতো আমাদের যে পাসপোর্ট এরকম এক্স্যাক্টলি না, এটার মতো, সেটার মধ্যে তারকে একদম লিখিত থাকে সে এতদিনের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং সে এই সময় সমুদ্রগামী জাহাজে সে বের হচ্ছে, অমুক অমুক রাষ্ট্রের সীমানার মধ্য দিয়ে যাবে, অমুক অমুক রাষ্ট্রে এই জাহাজ নোঙর করবে, এই সার্টিফিকেটটা তার লেখা থাকে। যেই সার্টিফিকেটটা যে কোনো একটা রাষ্ট্রের যখন ইমিগ্রেশন সে পার হবে, তখন এটা দেখালেই সাথে সাথে ওই রাষ্ট্রের ভিসা সে পেয়ে যাবে। এটাই হলো তার বুঝতে কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট বুঝতে পেরেছি। অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই সার্টিফিকেট না থাকলেও যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারও থাকে, তো সেক্ষেত্রেও সে একজন সিম্যান হিসেবে পরিগণিত হবে এবং তাকে বিভিন্ন রাষ্ট্রে প্রবেশের সুযোগ দেয়া হবে। তো ট্রেড ইউনিয়ন হওয়ার জন্য বা ট্রেড ইউনিয়নের মেম্বার হওয়ার জন্য তার এরকম কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট একটা থাকতে হবে। যদি না থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অন্তত থাকতে হবে, স্যার তাহলে এইটা সে মেম্বার হতে পারবে। স্যার এই সার্টিফিকেটটা নৌ পরিবহন অধিদপ্তর থেকে নিতে হয়, এটাকে সংক্ষেপে স্যার সিডিসি বলে। সিডিসি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে তো আমরা আরেকটু সহজ সহজ হয়ে গেল যে সিডিসি, এটাকে সহজ ভাবে বলা হয় কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট, মন্ত্রণালয় থেকে সে পায়। আমাদের এখানে পরিচিত একজন আছে, আমার পরিচিত, উনিও বছরে 6 মাস সমুদ্রগামী জাহাজে থাকেন এবং ওনারও এই সার্টিফিকেট মানে একটা বইয়ের মতো করে তাকে দেয়া হয়। উনি এইভাবে এটা থেকেই সফর করে আর কি। ওনাদের সফরটা, ওনাদের পাসপোর্ট বলা যায় এটাই, এই ডিসচার্জ সার্টিফিকেটটাই ওনাদের পাসপোর্ট। তো এখন আমরা জানি যে ট্রেড ইউনিয়নের অ্যাপ্লিকেশন করেছে, ট্রেড ইউনিয়নের অ্যাপ্লিকেশন করার পরে সে রেজিস্ট্রিভুক্ত হয়েছে, কিন্তু এখানে একটা বিষয় জড়িত থাকে যে আসলে আমরা দেখি যে কোম্পানিগুলো, ফ্যাক্টরিগুলো কিংবা এস্টাবলিশমেন্ট গুলো আহ, তেমন একটা চায় না যে আসলে ট্রেড ইউনিয়ন হোক। কারণ ট্রেড ইউনিয়ন হলেই সেখানে আন্দোলন সংগ্রাম হবে, ট্রেড ইউনিয়ন হলে সেখানে আহ নানাভাবে হুমকি আসতে পারে। এই জন্য অনেক সময় এই ট্রেড ইউনিয়নের বিপক্ষে থাকে এবং এটা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও দেখা গিয়েছে। এই কারণেই যারা মালিক পক্ষ থাকে তাদেরকে অনেক, তাদের উপরে অনেক শর্ত আরোপ করা হয়, তারা যেন কাজটাকে সহজভাবে মেনে নেয়, সেই জন্য তাদের উপরে অনেক বিধিবিধানও প্রয়োগ করা হয়। তো সেই ধরনের একটা বিধিবিধান 186-এও বলা হয়েছে যে সার্ভিস কন্ডিশন কোন রকমের পরিবর্তন করা যাবে না যতক্ষণ পর্যন্ত ট্রেড ইউনিয়নের যে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন সেটা পেন্ডিং থাকে। তার মানে কোন একটা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে, তখন তো এমপ্লয়াররা অলরেডি জেনে ফেলেছে যে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে। তখন অনেক সময় এমপ্লয়াররা যদি অথরিটারিয়ান হওয়ার চেষ্টা করে, অনেক কিছু করতে পারে। তো যাতে করে সে অথরিটারিয়ান হতে না পারে, সেই জন্য এখানে আইনের দ্বারা তাকে বাধা হয়েছে, এমপ্লয়ারকে বেঁধে ফেলা হয়েছে। যেখানে বলা আছে যে কোনো এমপ্লয়ার যে কোনো এমপ্লয়ার যারা ট্রেড ইউনিয়নের জন্য অ্যাপ্লিকেশন করেছে তাদের চাকুরির কোনো শর্তাবলী যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে অ্যাপ্লিকেশনটা পারবে। পেন্ডিং থাকে, ওই সময় পর্যন্ত চাকুরির কোনো শর্তাবলী ডিরেক্টর জেনারেলের
পারমিশন ছাড়া কখনোই পরিবর্তন করতে পারবে না। আর বলাই যায় যে ডিরেক্টর জেনারেল তো পারমিশন দেয় না হঠাৎ করে চাকরির শর্তাবলী পরিবর্তন করার। প্রাইভেট স্যার, জি, প্রাইভেট অর্গানাইজেশন গুলোতে বিশেষ করে আরএমজি সেক্টরে এই ডিরেক্টর জেনারেলের অফিস স্টাফদেরকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে বলাই আছে, তোমার এখানে আমার অর্গানাইজেশনে কেউ যদি অ্যাপ্লিকেশন করে ট্রেড ইউনিয়নের জন্য, তুমি আমাকে আগে ইনফরমেশন দিবা হ্যাঁ, এবং তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়া ওখান থেকে ওটা ক্যান্সেল করা হয়। এই তো মানে আসলে অর্গানাইজেশন গুলো কোনো এবং মতেই চায় না। ওইখানে লোকজন সেট করা আছে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন থেকেই, আচ্ছা, ওদেরকে একটা স্মার্ট অ্যামাউন্ট দেওয়া হয়। মানে অর্গানাইজেশন গুলো কখনোই চায় না যে ট্রেড ইউনিয়ন হোক। রাইট, এই আগে কারণে নিউজ চলে আসে। আইনের মধ্যে বলা হয়েছে যে এরা যে চায় না তারপরেও যদি কেউ অ্যাপ্লিকেশন করে তখন যেন এরা তার উপরে খড়গ হস্ত প্রয়োগ করতে না পারে। রাইট, সেই কারণে তার চাকরির শর্তাবলীর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না, তার ডিসঅ্যাডভান্টেজ হয় এরকম কোনো কাজকর্ম করতে পারবে না। হ্যাঁ, সার্ভিস কন্ডিশনের মধ্যে কোনো রকম পরিবর্তন সে করতে পারবে না। এবং সাথে সাথে ইভেন কোনো এমপ্লয়ার যদি পরিবর্তন না করে টার্মিনেটও করতে চায় সেটাও পারবে না। যে যখন অ্যাপ্লিকেশন করে দিয়েছে চূড়ান্ত ফয়সালা আগ পর্যন্ত কিছুই করতে পারবে না, যে তার বিরুদ্ধে একটা অভিযোগ আরোপ করবে, সে অভিযোগের আরোপ তদন্ত করবে, কিচ্ছু পাবে না। যে অলরেডি এটা অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সে থাকবে, এতদিন পর্যন্ত তাকে কাজ করার সুযোগ দিতে হবে। এর সাথে সাথে আরো একটা শর্ত হলো যে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, ট্রেজারার, এই যে বড় বড় পদগুলোতে যারা আছে তাদেরকে কখনোই ট্রান্সফার করা যাবে না এই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায়। এটা সাধারণত অনেকেই করে, কেউ নিজের চেয়ার বাঁচানোর জন্য আরেকজনকে ট্রান্সফার করে দেয়। তো যেহেতু আইন আইন প্রণেতারা জানে যে এই ঘটনাগুলো ঘটবে, সেজন্য আগে থেকেই বলে দেওয়া হয়েছে। হয়তোবা কখনো কখনো ঘটেছে, ফলে সেই কারণে আইনের মধ্যে এটাকে নিয়ে আসা হয়েছে যে এদের চাকুরির শর্তাবলী পরিবর্তন তো দূরের কথা, তাকে কোথাও ট্রান্সফারও করা যাবে না, সে যেখানে কাজ করতেছে সেখানেই তাকে রাখতে হবে। এটা হলো তাদের চাকুরির সংক্রান্ত, চাকুরি থেকে বাদ দেওয়া হবে কি হবে না এই সংক্রান্ত। এখন আসি ট্রেড ইউনিয়নের কনস্টিটিউশনের মধ্যে যত রকমের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেমন কোন অফিসারদের মধ্যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, নাম এবং ঠিকানার মধ্যে পরিবর্তন এসেছে, যেটাই আসুক না কেন যেই পরিবর্তনটাই হোক না কেন সেটা অবশ্যই জানাতে হবে। যে কোনো পরিবর্তন কনস্টিটিউশনে থাকুক না কেন সেটা অবশ্যই ডিজিকে জানাতে হবে নোটিশ এর মাধ্যমে, এবং সেই জানানোর যে পদ্ধতি সেটা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কোনো ডেলিভারি ম্যানের হাত দিয়ে ডেলিভারি হবে এরকম কোনো পদ্ধতিতে ডিরেক্টর জেনারেলকে জানানোর বিধান রাখা হয়েছে পরবর্তী 15 দিনের মাথায়। যে আমি একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলাম কনস্টিটিউশনের মধ্যে, সেই অ্যামেন্ডমেন্টটা আমি একা একা নিয়ে এসে চালু করে দিলাম, সেটা হবে না। আমি যতই বড় পদে থাকি না কেন অবশ্যই সেটা ডিরেক্টর জেনারেল দৃষ্টিগোচর করতে হবে, তার সম্মতি নিয়ে পরবর্তীতে অ্যামেন্ডমেন্টটা অ্যাপ্রুভ করা হবে। আরেকটা হলো যে যদি এমন হয় যে একটা ট্রেড ইউনিয়ন অ্যাপ্লিকেশন করেছে রেজিস্ট্রেশনের জন্য, কিন্তু তার অ্যাপ্লিকেশনের মধ্যে সে ডিরেক্টর জেনারেল দেখেছে যে
এই অ্যাপ্লিকেশন ট্রেড ইউনিয়নের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের সাথে বা সেই কনস্টিটিউশনের সাথে সামঞ্জস্যতা বিধান রেখে পরিচালিত হয় না। এক্ষেত্রে ডিরেক্টর জেনারেল কিন্তু তার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দিতে পারে, রেজিস্টার করাটা সে রিফিউজ করে দিতে পারে যে তোমাকে রেজিস্ট্রিভুক্ত করা হবে না, কারণ তোমার নিজের গঠিত কনস্টিটিউশন সেটাকে তুমি এখন সেটার বিধিবিধান লঙ্ঘন করতেছো। তো সেক্ষেত্রে ও আরো উপরের আরো বড় কোনো রুলস, সেটা বিধিবিধান লঙ্ঘন করা তোমার জন্য সহজ হবে। এই কারণে ওই ডিরেক্টর জেনারেল যখন দেখবে যে কনস্টিটিউশনের সাথে কন্ট্রাভেনশন হয়, এরকম কোন ট্রেড ইউনিয়ন সে আবার রেজিস্ট্রিভুক্ত হওয়ার জন্য ডিরেক্টর জেনারেলের কাছে বলেছে, তো ডিরেক্টর জেনারেল তাকে রিফিউজ করে দিতে পারে। এবং একটা কনস্টিটিউশনে যতটুকু ইনক্লুশন হবে, যতটুকু এক্সক্লুশন হবে, সেই সবটুকু অবশ্যই ডিরেক্টর জেনারেলের সাথে কমিউনিকেট করে জানাতে হবে 60 দিনের মাথায়, ওই পরিবর্তনের 60 দিনের মাথায়। যদি কোনো ডিসপিউট তৈরি হয় তখন সেটা সেক্ষেত্রে যদি এই নিয়ে কোনো ডিসপিউট তৈরি হয়, যে কোনো এক গ্রুপ, সে ওয়ার্কার গ্রুপ হোক কিংবা এমপ্লয়ার গ্রুপ হোক, যে কোনো এক গ্রুপ, সে লেবার কোর্টে আপিল করতে পারবে যদি ডিসপিউট তৈরি হয় এটা নিয়ে। লেবার কোর্টে আপিল করার পরবর্তী 7 দিনের মাথায় যদি লেবার কোর্ট চিন্তা করে দেখে যে ডিরেক্টর জেনারেলকে দ্রুত রেজিস্ট্রিভুক্ত হওয়ার জন্য পরামর্শ দিবে, নাকি লেবার কোর্টের তত্ত্বাবধানে নতুন কোনো ইলেকশনের আয়োজন করা হবে। সেক্ষেত্রে লেবার কোর্টই বলে দেবে যে পরবর্তী পদক্ষেপটা কি হবে। যে যদি মনে হয় যে না ফ্রেশ ইলেকশন হবে, সেটাও সে বলতে পারে, অথবা ডিরেক্টর জেনারেলকে বলে দিতে পারে যে না, আহ, আহ, তাদের অভিযোগ সত্য, আপনি রেজিস্ট্রিভুক্ত করে নেন, তখন সে রেজিস্ট্রিভুক্ত করে নেবেন। এ পর্যন্ত আমরা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সংক্রান্ত নানান দিক পেলাম। এখন আমরা একটু আসি ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কখন ক্যান্সেল হবে? 1 মিনিট একটু ওয়েট কর। হ্যাঁ, আশা করি সবাই আছেন। ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন, এই জায়গাতে আমরা দেখি হ্যাঁ রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে। ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিভুক্ত হওয়ার পরে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করা যাবে কয়েকটা কারণে। একটা হলো ট্রেড ইউনিয়ন নিজেই যদি ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লিকেশন করে। হ্যাঁ, ট্রেড ইউনিয়ন অ্যাপ্লিকেশন করা মানে হলো ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট কিংবা জেনারেল সেক্রেটারি দুজন মিলে অ্যাপ্লিকেশন করে দিল, হবে না। বরং ট্রেড ইউনিয়ন মিটিং করে রেজলিউশনের মাধ্যমে
যদি ক্যান্সেলেশনের অ্যাপ্লিকেশন করে তখন তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করা যেতে পারে। দ্বিতীয়ত, ট্রেড ইউনিয়ন যদি নিজের অস্তিত্বই না থাকে, অনেক ট্রেড ইউনিয়ন হয় কিন্তু পরবর্তীতে কোনো না কোনো কারণে, রাজনৈতিক কারণে হোক, অন্য কোনো কারণে হোক, ট্রেড ইউনিয়নের অস্তিত্বই নাই, প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা এক্সিকিউটিভ বডিতে কেউ নাই বা তারা পলাতক আছে, এরকম নানা কারণে যদি ট্রেড ইউনিয়ন নাই থাকে, যদি কাজ নাই করতে পারে, তো সেক্ষেত্রে তাকে তার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে। আরেকটা হলো, যদি ট্রেড ইউনিয়ন কোন রকমের এই দুর্নীতি করে, মিস রিপ্রেজেন্টেশন করে, তার মানে কোন একটা ঘটনাকে সে অন্যভাবে উপস্থাপন করে, ভুলভাবে উপস্থাপন করে, অথবা সে রেজিস্ট্রেশন নিয়েছে কোনো ফলস ইনফরমেশনের মাধ্যমে, সে রেজিস্ট্রেশন নিয়েছে সবকিছু বলে কিন্তু আসলে তার ইনফরমেশনটা ফলস, ধরা পড়লে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। এছাড়া ট্রেড ইউনিয়নের যে কনস্টিটিউশন, তার কোনো বেসিক প্রভিশনের সাথে যদি ট্রেড ইউনিয়ন কন্ট্রাভেন করে, সেক্ষেত্রেও তার রেজিস্ট্রেশনটা বাতিল হবে। তবে এই কথাটা এখন বাদ দেওয়া হয়েছে, ডি নাম্বার অনুচ্ছেদটাকে বাদ দেওয়া হয়েছে, কারণ এই কথাটাই অন্য একটা কথার মধ্যে খুঁজে পাওয়া গিয়েছে। ই নাম্বারে হলো, ইট কমিটেড এনি আনফেয়ার লেবার প্র্যাকটিস, যদি ট্রেড ইউনিয়ন কোন আনফেয়ার লেবার প্র্যাকটিস করে তখনও তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। পরবর্তীতে হলো যে তার মেম্বারশিপ যদি কমে যায়, রিকোয়ার্ড নাম্বার অফ মেম্বার্স এর থেকে যদি ট্রেড ইউনিয়নের মেম্বারশিপ কম থাকে, তখনও তার রেজিস্ট্রেশন বাতিল হবে। আরেকটা হলো, এই চ্যাপ্টারের যে কোনো রুলস এর কোনো প্রভিশনের সাথে যদি কন্ট্রাভেন করে, যদি তার কার্যকলাপ তার বৈপরীত্য দেখা দেয়, সেক্ষেত্রেও তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে। এই কয়টা কারণ। এখন 1 নম্বরে ছিল এই 7টা। 2 নম্বর অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে যদি ডিরেক্টর জেনারেল স্যাটিসফাইড থাকে যে আমি সবকিছু ইনকোয়ারি করে দেখেছি যে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন বাতিল করে দিতে হবে, সেক্ষেত্রে ডিরেক্টর জেনারেল একটা অ্যাপ্লিকেশন সাবমিট করবে লেবার কোর্টের কাছে। লেবার কোর্টের কাছে সে পারমিশন চাবে, অনুমতি চাবে যে সে ওই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন ক্যান্সেল বলে ঘোষণা দিবে কিনা। তার মানে সার্টিফিকেট প্রদান করা ডিরেক্টর জেনারেলের কাজ হলেও ক্যান্সেলেশন সার্টিফিকেট দেয়া বা ক্যান্সেল করা, রেজিস্ট্রেশন ক্যান্সেল করা, সেটা উনি একা পারেন না, বরং এর জন্য লেবার কোর্টের অনুমতি নিতে হয়। লেবার কোর্টের অনুমতি নেয়ার পরে উনি রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারবেন। তো ডিরেক্টর জেনারেল যে ক্যান্সেল করবেন, সবকিছু মিলে উনি যখন ইনকোয়ারি করে দেখবেন যে ক্যান্সেল করার যোগ্যতা রাখে, তখন উনি পরবর্তী 30 দিনের মাথায় এই সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন বাতিল করে দিতে পারেন। তবে এখানে একটা এক্সেপশন আছে, যে রেজিস্ট্রেশন ক্যান্সেলড হবে না, বাতিল হবে না, সাবসেকশন 1 এর তে যেটা বলা হয়েছে, সেখানে যেটা এক্সেপশন দেওয়া হয়েছে, আনলেস অ্যান অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড উইদিন 3 months অফ দ্য অকারেন্স। যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, সে দুর্ঘটনা ঘটার 3 মাসের মধ্যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। 3 মাসের বাইরে না, 3 মাসের। এই দুর্ঘটনাটা কি ধরনের দুর্ঘটনা? এখানে কি আনফেয়ার লেবার প্র্যাকটিস বা এরকম কিছু? আনফেয়ার লেবার প্র্যাকটিস তো থাকবেই, কারণ ওই যে মানে তার যত রকমের উপরের যে কারণগুলো ঘটেছে, যদি ডিরেক্টর জেনারেল মনে করে যে এই কারণগুলোর কারণে মানে তাকে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল বাতিল করে করতে দিতে হবে,
হুম হুম। তখন তো সে বাতিল করবে, কিন্তু এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন ক্যান্সেল করা যাবে না এই গ্রাউন্ডে। সাবসেকশন 1 এর তে যেটা বলা হয়েছে, ইট কমিটেড এনি আনফেয়ার লেবার প্র্যাকটিস, জি। আনফেয়ার লেবার প্র্যাকটিস করেছে, কিন্তু সেটা অলরেডি 3 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, 3 মাসের মধ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। অভিযোগ দায়ের করা হয়নি, তখন অলরেডি এটা অবসলেট হয়ে যাবে, এই গ্রাউন্ডে তাকে ক্যান্সেল করা যাবে না। বুঝতে পেরেছি। এখন ক্যান্সেল করা হলো, কিন্তু ট্রেড ইউনিয়নকে আবার সুযোগ দেওয়া হবে কিন্তু আপিল করার। যে লেবার কোর্টের অর্ডারে যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি বলতে এখানে ডিরেক্টর জেনারেল হতে পারে, ট্রেড ইউনিয়ন হতে পারে, যদি সংক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে এই অর্ডারটা দেওয়ার, যে কোনো অর্ডার হোক, হয়তো বা তাকে ক্যান্সেল করে দিল, তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিল, কিংবা ক্যান্সেল করলো না, ডিরেক্টর জেনারেল ক্যান্সেল করতে চেয়েছে কিন্তু ক্যান্সেল করতে পারেনি, যেভাবেই যেটাই হোক না কেন, যে কোনো পার্টি লেবার কোর্টে চাইলে আপিল করতে পারবে। এই ক্যান্সেলেশন হওয়ার বা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার 30 দিনের মাথায় সে আপিল করতে পারবে। আহ, এবং মানে লেবার কোর্টের যে অর্ডারটা, সেই অর্ডারটার কারণে উনি যদি সংক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে আপিলের ট্রাইব্যুনালে উনি আপিল করতে পারবে। যেমন লেবার কোর্ট অর্ডার দিয়ে দিল যে ক্যান্সেল করার, ক্যান্সেল করে দিল, লেবার কোর্ট অর্ডার দিয়ে দিল ক্যান্সেল না করার, ক্যান্সেল করলো না, কিন্তু সে সংক্ষুব্ধ হলো, যেটাই হোক না কেন, সংশ্লিষ্ট ব্যক্তি তখন লেবার আপিলের ট্রাইব্যুনালে আপিল করতে পারবে, এবং ট্রাইব্যুনালের সিদ্ধান্তটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে এখানে একটা শর্ত হলো, যতক্ষণ পর্যন্ত আপিল প্রক্রিয়া চলমান থাকবে, যেমন আপিল করবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং আপিল করেছে, চলমান আছে, ততদিন নিষ্পত্তি। পর্যন্ত ট্রেড ইউনিয়নের, সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নের যে কার্যকলাপ, সেটা করতে অনুমতি দিতে হবে, মানে সেটা বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপিলটা ডিসপোজ না হয়। তার মানে এখানেও কিন্তু ট্রেড ইউনিয়নকে একটা সুযোগ দেয়া হয়েছে। দেওয়া আমরা হয়েছে। শুরুতেই যে কথা বলেছিলাম যে আমাদের দেশের মতো প্রতিষ্ঠানগুলোতে যেহেতু মালিক পক্ষ অথরিটারিয়ান হতে পারে, এই সম্ভাবনা আছে, সেহেতু এই সংশ্লিষ্ট যে কোনো জায়গায় ট্রেড ইউনিয়নকে কিছুটা অধিকার দেয়া হয়, এখানেও দেয়া হয়েছে। আপিল করেছে, আপিল করে সেটা মামলা চলমান আছে, আহ, তো তারপরেও ট্রেড ইউনিয়ন কি তাহলে বসে থাকবে? না, বসে থাকবে না, মামলা চলমান থাকুক, ট্রেড ইউনিয়ন তারা কার্যকলাপ চালিয়ে যাবে। 192-তে আগের একটা কথাই আবার স্পষ্ট করা হয়েছে, কোন ট্রেড ইউনিয়নই রেজিস্ট্রেশন ছাড়া ফাংশন করতে পারবে না। যদি ট্রেড ইউনিয়ন রেজিস্টার্ড না হয় কিংবা তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়, সেক্ষেত্রে কখনো সে ফাংশন করতে পারবে না। এবং রেজিস্ট্রেশন ক্যান্সেল হলে পরে কিংবা কোনো ব্যক্তির কাছ থেকে, রেজিস্ট্রেশন ক্যান্সেল হলে কোনো ব্যক্তির কাছ থেকে পূর্বে যে সাবস্ক্রিপশন নিত, সেই সাবস্ক্রিপশনটাও নিতে পারবে না, কোনো চাঁদা ধার্য করা যাবে না, এই পর্যায় পর্যন্ত ট্রেড ইউনিয়নের প্রাথমিক কথা। এখন এই কথাটা আমরা আগেও বলেছিলাম যে ডুয়াল মেম্বারশিপ হতে পারবে না, এটা একটা রেস্ট্রিকশন, এবং এটা বড় ধরনের অপরাধ হিসেবেই সাব্যস্ত করা হয়। কোনো ওয়ার্কার অথবা এমপ্লয়ার যে কোনো একটার বেশি ট্রেড ইউনিয়ন কিংবা এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের মেম্বার হতে পারবে না। তাকে অ্যাট এ টাইম একটা ট্রেড ইউনিয়নই থাকতে হবে।
এখন শেষ দিকে এই দুটো স্লাইড, 4টা স্লাইড আছে, দুটো স্লাইডের মধ্যে হলো এমপ্লয়ারদের পক্ষ থেকে করা আনফেয়ার লেবার প্র্যাকটিস, এবং পরের দুটো স্লাইডে হলো ওয়ার্কারদের পক্ষ থেকে করা আনফেয়ার লেবার প্র্যাকটিস। আনফেয়ার লেবার প্র্যাকটিস বলতে যে শুধুমাত্র ওয়ার্কাররাই দায়ী হবে তা না, বরং আনফেয়ার লেবার প্র্যাকটিসে এমপ্লয়াররাও দায়ী হয়। এই জন্য প্রথমেই কিন্তু এমপ্লয়ারদের কথা বলা হয়েছে। যে কোনো এমপ্লয়ার নিচের এই কাজগুলো করতে পারবে না, সহজ কথা, কোনো এমপ্লয়ার নিচের এই কাজগুলো করতে পারবে না। কি কি কাজ? ইম্পোজ এনি কন্ডিশন, কোনো শর্ত আরোপ করতে পারবে না। রেস্ট্রেনিং দ্য রাইট অফ দ্য ওয়ার্কার, ওয়ার্কারের রাইটকে খর্ব করা হয়, ওয়ার্কারের অধিকারকে খর্ব করা হয়, এরকম কোনো কন্ডিশন আরোপ করতে পারবে না। যে তুমি অমুক ট্রেড ইউনিয়নে জয়েন করো, অমুক জায়গায় তোমার মেম্বারশিপ কন্টিনিউ করো, এরকমের কোনো ফোর্স প্রয়োগ করতে পারবে না। দ্বিতীয়ত, কোন কর্মচারীকে যে তার কাছ থেকে বাধাগ্রস্ত করতে পারবে না, যে সে তার এগেইনস্টে কোনো ট্রেড ইউনিয়নের মেম্বার কিংবা অফিসার এই কথার উপরে ভিত্তি করে তার কাছ থেকে বাধা প্রয়োগ করতে পারবে না। তৃতীয়ত, চাকরির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে, এমপ্লয়মেন্টের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ওয়ার্কারদের প্রতি কোন রকমের বৈষম্যমূলক আচরণ করা যাবে না। চতুর্থত, কোনো ওয়ার্কারকে চাকরি থেকে বরখাস্ত করা, সরিয়ে দেওয়া, তাকে ভয় দেখানো, তাকে ফিজিক্যালি আঘাত করার ভয় দেখানো, অথবা তাকে যে কোনো ভাবে হোক যে পারসুয়েট করে হোক, পয়সা কড়ি দিয়ে হোক, তাকে আরো কোনো প্রলোভন দিয়ে হোক, তাকে সংশ্লিষ্ট অমুক ট্রেড ইউনিয়নের মেম্বার হওয়া কিংবা অমুক ট্রেড ইউনিয়ন অফিসার হওয়া, এরকম কোনো অফার দান, এগুলো সবই আনফেয়ার প্র্যাকটিস। এছাড়া কোনো ওয়ার্কারকে সে এভাবে প্রলোভন দিতে পারবে না যে যে সেই ওয়ার্কার যেন অমুক ট্রেড ইউনিয়নে মেম্বার হয় কিংবা অফিসার হয়। এই বিষয়ে কোনো ওয়ার্কারকে প্রলোভন দেখানো যাবে না। এছাড়া কোনো অফিসারকে, সিবিএর কোনো অফিসারকে, কালেকটিভ বার্গেনিং এজেন্ট, সিবিএর কোনো অফিসারকে বাধ্য করতে পারবে না, জোর করতে পারবে না যে এই মেমোরেন্ডামে সিগনেচার করতে হবে, এটা নিয়ে জোর করতে পারবে না, ভয় দেখাতে পারবে না, তাকে এক জায়গায় আবদ্ধ করে রাখতে পারবে না। তো এইগুলো সবই যদি করা হয় তাহলে এমপ্লয়ারদের জন্য এটা হবে আনফেয়ার লেবার প্র্যাকটিস। এছাড়া ইলেকশনের কোনো পর্যায়ে কোনো ইন্টারফেয়ার করা যাবে না। আরেকটা হলো যে স্ট্রাইক চলতেছে, সেক্ষেত্রে সেই জায়গাকে ফিল আপ করার জন্য নতুন কোনো রিক্রুটমেন্ট দেওয়া যাবে না। হ্যাঁ, তবে যদি এরকম কোন অবস্থা তৈরি হয় যে স্ট্রাইক চলতেছে, এই স্ট্রাইকের কারণে যত মেশিনারিজ আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, আমার যে স্থাপনা আছে সে স্থাপনা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, তখন চাইলে কোনো টেম্পোরারি এমপ্লয়মেন্ট দেয়া যেতে পারে, লিমিটেড নাম্বার অফ ওয়ার্কার্স থাকবে সেখানে।
আরেকটা কি পার্টিসিপেশন কমিটি, যেটা আমরা আরো পরে পড়বো। যদি ট্রেড ইউনিয়ন না থাকে সেক্ষেত্রে পার্টিসিপেশন কমিটির মাধ্যমে পরিচালিত হয়। তো এরকম পার্টিসিপেশন কমিটি যদি কোনো রেকমেন্ড করে তখন সাধারণত সেটা মানে, কিন্তু এখানে বলা হয়েছে যে এই ধরনের রেকমেন্ডেশন মানার ক্ষেত্রে ফেইল করেছে, পার্টিসিপেশন কমিটির দেয়া এই রেকমেন্ডেশন মানার ক্ষেত্রে ফেইল করেছে। আমি একটু ফোনটা ধরি। হ্যালো, আসসালাম। অনিল, আমি একটা ওই যে অনলাইন ক্লাসে আছি। হ্যাঁ, তোমার আম্মু ফোন করছে, তার সাথে কথা হয়েছে। তোমার সাথে গেলে দিনের বেলা কথা বলি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। বলি। হুম। আরেকটা হলো যে আহ সিবিএ কোনো কমিউনিকেশন করেছে কালেকটিভ বার্গেনিং এজেন্ট, সেক্ষেত্রেও তার সাথে রিপ্লাই দিতে দেরি করেছে, সঠিক উত্তর তাকে দিতে দেরি করেছে, অথবা আহ কোন ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি কিংবা ট্রেজারার এদেরকে ট্রান্সফার করা, এটা এক ধরনের আনফেয়ার লেবার প্র্যাকটিস। এছাড়া লক আউট করে না, এমপ্লয়াররাই তো লক আউট করে। এমপ্লয়াররা ইলিগাল লক আউট করে। আমরা এতক্ষণে এমপ্লয়ারদের পক্ষ থেকে আনফেয়ার লেবার প্র্যাকটিস দেখেছি। এখন আমরা দেখব ওয়ার্কারদের পক্ষ থেকে আনফেয়ার লেবার প্র্যাকটিস, এটা পরেই আমরা শেষ করে দেব। কোন ওয়ার্কার ট্রেড ইউনিয়নে সবচেয়ে বড় যে আনফেয়ার লেবার প্র্যাকটিসটা সাধারণত হয় সেটা হলো তার যে চাকুরির সময়কাল, তার যে কর্মঘন্টা, এই কর্মঘন্টার মধ্যে কোন রকমের পারমিশন না নিয়ে এই ট্রেড ইউনিয়ন সংক্রান্ত কোনো কাজ করা। তার এই কর্মঘন্টার মধ্যে এমপ্লয়ারের কোন রকম পারমিশন না নিয়ে ট্রেড ইউনিয়নের কোনো অ্যাক্টিভিটিস পরিচালনা করা, এটা সম্পূর্ণ আনফেয়ার লেবার প্র্যাকটিস। তবে এখানে শর্ত হলো যদি এই কালেকটিভ বার্গেনিং এজেন্ট হিসেবে তারা কোনো কাজ করে, কোনো নেগোসিয়েশনের কাজে সম্পৃক্ত থাকে, কিংবা কোনো মিটমাট করণের কাজে তারা সম্পৃক্ত থাকে, এক্ষেত্রে তাদের এই শর্তটা কিছুটা শিথিলযোগ্য, কারণ তারা একদিকে ওয়ার্কার, সাধারণ ওয়ার্কার, অন্যদিকে প্রতিনিধি। যেহেতু প্রতিনিধিত্ব আছে সেহেতু প্রতিনিধিদের কিছু কাজ থেকে যায়। আরেকটা হলো যে তাদের কোন কোন কাজ আনফেয়ার, যেমন এই নিচের কাজগুলো। প্রথমটা তো হলো অফিস সময়ের বাইরে গিয়ে অফিস সময়ের মধ্যে অন্য কাজ করা আনফেয়ার, এবং দ্বিতীয়টা হলো কোনো ওয়ার্কার নিচের কাজগুলো করতে পারবে না, এগুলো সবই আনফেয়ার। এগুলো ইন্টিমিডিয়েট এনি ওয়ার্কার, যে কোনো ওয়ার্কারকে ভয় দেখানো যে তুমি আমার ট্রেড ইউনিয়নে যুক্ত হও, ওই ট্রেড ইউনিয়নে যোগদান করো না, এইটা ভয় দেখানো। অথবা কোনো ওয়ার্কারকে প্রলোভন দেখানো
যে তোমাকে আমি এত দিব, তুমি আমার ট্রেড ইউনিয়নে যুক্ত হও, অমুক ট্রেড ইউনিয়নে যুক্ত হও না। ভয় দেখালো, কাজ হলো না, প্রলোভন দেখালো, কাজ হলো না। এখন বাধ্য করা কোনো একজন ওয়ার্কারকে, হ্যাঁ, কোনো একজন বিশেষ করে অফিস এমপ্লয়ারকে বা ওয়ার্কারকে তার সাবস্ক্রিপশন দেওয়ার ক্ষেত্রে কিংবা যে কোনো কিছু করার ক্ষেত্রে তাকে বাধ্য করা, এটা হলো এক ধরনের আনফেয়ার লেবার প্র্যাকটিস। তাকে ভয় দেখানো, ফোর্স প্রয়োগ করা, এক জায়গায় আটকে রাখা, শারীরিকভাবে আঘাত করা, কিংবা তার বিভিন্ন টেলিফোন, ওয়াটার, পাওয়ার সাপ্লাই এগুলোকে ডিসকানেক্ট করা, এটা সবই ওই আনফেয়ার প্র্যাকটিসের মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়া কোনো এমপ্লয়ারকে মেমোরেন্ডাম সিগনেচারে যদি বাধ্য করে, এটা একটা আনফেয়ার লেবার প্র্যাকটিস। যে আমি একটা মেমোরেন্ডাম তৈরি করেছি, কিছু শর্ত আছে সেখানে, এখানে যদি মেমোরেন্ডাম সিগনেচারে সে বাধ্য করতে চায়, আর বাধ্য করার ক্ষেত্রে সে যদি ভয় দেখায়, প্রেশার ক্রিয়েট করে, তাকে কোথাও আটকিয়ে রাখে, কিংবা তার অবস্থান থেকে তাকে সরিয়ে দেয়, শারীরিকভাবে তাকে আঘাত করে, কিংবা তার ওয়াটার, পাওয়ার, টেলিফোন ফেসিলিটিস সেগুলো ডিসকানেক্ট করে, সেগুলো সবই আনফেয়ার লেবার প্র্যাকটিস হবে। 1 মিনিট, আরেকটু একটা ফোন আসছে। হ্যাঁ শাবাব, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ। ও, জার্সি পরে আমি জার্সিটা হলেই তোমাদেরকে দেই, কেমন হয়? আচ্ছা, তাহলে আমি জাস্ট 7:30, আমার একটু 7:30 থেকে জাস্ট আধা ঘন্টা আমার একটু ব্রেক নিতে হবে। আমি আবার 8:30টার আগেই তোমাদের ওখানে পৌঁছে যাব। হ্যাঁ, 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 একটু সময় থাকতে, হ্যাঁ, থাকতে পারবো, হ্যাঁ। ঠিক আছে। হুম, আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। বাধ্য করা এটা আনফেয়ার লেবার প্র্যাকটিস। এছাড়া ইল্লিগাল স্ট্রাইক বা ইল্লিগাল গো স্লো যদি সে করে, শুরু করে বা কন্টিনিউ করে, এটাও আনফেয়ার লেবার প্র্যাকটিস। অথবা কাউকে করার ক্ষেত্রে মানে উদ্বুদ্ধ করে, হ্যাঁ, ইনফ্লুয়েন্স করে যে তুমি ইল্লিগাল স্ট্রাইক করো, গো স্লোতে যাও, এটা আনফেয়ার লেবার প্র্যাকটিস। অথবা ওয়ার্কাররা যে ঘেরাও করে, গাড়িতে, গাড়ি চলার ক্ষেত্রে, কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে বাধা প্রয়োগ করে, অথবা অর্গানাইজেশনের কোনো প্রপার্টি ড্যামেজ করে, কোন একটা জিনিস চাওয়ার ক্ষেত্রে আসলে এই সমস্ত কিছু করে, এগুলো সবই আনফেয়ার লেবার প্র্যাকটিস। তবে এখানে কথা, ফাইনালি যে 3 নম্বরে যেটা কথা বলা হয়েছে, ইট শ্যাল বি অ্যান আনফেয়ার লেবার প্র্যাকটিস ফর এ ট্রেড ইউনিয়ন টু ইন্টারফেয়ার ইন দ্য ইলেকশন হেল্ড আন্ডার সেকশন 202 বাই দ্য এক্সারসাইজ অফ আনডিউ ইনফ্লুয়েন্স। ইলেকশনের মধ্যে ইন্টারফেয়ার করা একটা আনফেয়ার লেবার প্র্যাকটিস। এবং সে যদি ইনফ্লুয়েন্স করতে চায়, ভয় দেখাতে চায়, কিংবা কাউকে আহ, ঘুষ দিয়ে পক্ষে নিতে চায়, কোনো একজন অফিসারকে পক্ষে নিতে চায়, তার পক্ষে রায় প্রদানে বাধ্য করে, এগুলো সবই ওয়ার্কারদের পক্ষ থেকে করা আনফেয়ার লেবার প্র্যাকটিস। আমাদের মোটামুটি আজকে এতটুকুই। আজকের আলোচনাগুলো শুধুমাত্রই আমাদের একটে যেটা বলা হয়েছে সেগুলোই। তার মানে শুরু থেকে আমরা দেখেছি আগের লেকচারের ধারাবাহিকতায় ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন যারা সিভিল এভিয়েশনের সাথে সম্পর্কিত, এখানে আমরা পেলাম কোন আন্তর্জাতিক পর্যায়ের কোন সিভিল এভিয়েশনের সাথে সম্পৃক্ততা থাকার শর্তে কোন রাষ্ট্রের সিভিল এভিয়েশনের সাথে যুক্ত কর্মচারীরা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে।
এখানে পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু সবাই মিলে একটা ট্রেড ইউনিয়ন হবে। আর একটা শর্ত হলো অর্ধেকেরও বেশি সংখ্যক এমপ্লয়ি এই ট্রেড ইউনিয়নের মেম্বার থাকবে, তখনই সেটা রেজিস্ট্রিভুক্ত হবে। আর তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে দুটো কারণে। একটা হলো ওই সংশ্লিষ্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে সে যদি যুক্ত না হয় পরবর্তী 6 মাসের মাথায়, তখন বাতিল হয়ে যাবে। অথবা সে যুক্ত ছিল কিন্তু তার এফিলিয়েশনটা বাদ হয়ে গিয়েছে, সাথে সাথে তার রেজিস্ট্রেশনটাও বাদ হয়ে যাবে। আর সমুদ্রগামী জাহাজের সাথে সম্পৃক্ত যারা, তারাও ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে, তবে শর্ত হলো তাদের কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট বা সিডিসি থাকবে অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে। আর তাদেরও একটা মাত্র ট্রেড ইউনিয়ন হবে। আর আমরা এটা জেনেছি যে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে ততক্ষণ পর্যন্ত এমপ্লয়ারদের পক্ষ থেকে ওই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কোনো চাকুরির শর্তাবলীর মধ্যে পরিবর্তন আনতে পারবে না, তার চাকুরি টার্মিনেট করতে পারবে না, শেষ করে দিতে পারবে না, কিংবা এক্সিকিউটিভ বডিতে যারা আছে তাদেরকে তার জায়গা থেকে ট্রান্সফারও করে দিতে পারবে না। এছাড়া যেটা জেনেছি যে কোনো পরিবর্তন যদি আনা হয় কনস্টিটিউশনের মধ্যে, তখন সেই পরিবর্তনটা অবশ্যই পরবর্তী ডিরেক্টর জেনারেলকে জানিয়ে দিতে হবে। ডিরেক্টর জেনারেলকে সবসময় আপডেট রাখতে হবে এবং সাথে সাথে ডিরেক্টর জেনারেলের মাধ্যমে এমপ্লয়ারকেও এই ইনফরমেশনটা জানিয়ে দিতে হবে। অনেক সময় ডিরেক্টর জেনারেল রেজিস্ট্রেশন করতে রিফিউজ করতে পারে যদি সে দেখে যে কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজ ট্রেড ইউনিয়ন করে ফেলেছে। এছাড়া কনস্টিটিউশনের মধ্যে যত ইনক্লুশন হোক, এক্সক্লুশন হোক, সবকিছু অবশ্যই ডিরেক্টর জেনারেলকে জানিয়ে দিতে হবে। যদি এক্ষেত্রে কোনো ডিসপিউট তৈরি হয় বা কোনো ব্যক্তি গ্রিভড হয়, সংক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে সে চাইলে লেবার কোর্টে আপিল করতে পারবে। লেবার কোর্ট তার অ্যাপ্লিকেশন পাওয়ার 7 দিনের মাথায় হয় সে ডিরেক্টর জেনারেলকে রেজিস্টার করার জন্য নির্দেশনা দেবে, নতুবা একটা ফ্রেশ ইলেকশন হওয়ার জন্য সে নির্দেশনা দিয়ে দেবে। রেজিস্ট্রেশন ক্যান্সেল হওয়ারও কিছু কারণ আমরা খুঁজে পেয়েছি, যে যদি সে নিজেই অ্যাপ্লাই করে অথবা তার এক্সিস্টেন্স না থাকে, অথবা মিথ্যা ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন ভুক্ত হয়, অথবা সে এমন কোনো কাজ করে যেটা কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক, অথবা কোনো আনফেয়ার লেবার প্র্যাকটিস করে, অথবা তার মেম্বারশিপ নির্দিষ্ট নাম্বারের থেকে নিচে নেমে যায়, অথবা এই প্রভিশনে যে যে কথা বলা হয়েছে সেগুলো সবগুলোর সাথে যে কোনো একটার সাথে সাংঘর্ষিক হয়, তখনও তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে। ডিরেক্টর জেনারেল যখন জানবে যে হ্যাঁ সব শর্ত, যে কোনো একটা শর্ত পূরণ হয়েছে ক্যান্সেল হওয়ার, তখন সে লেবার কোর্টের কাছে আপিল করবে। লেবার কোর্ট তার আপিল গ্রহণ করলে তখন সে রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারবে। আর হলো রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে না যদি আনফেয়ার লেবার প্র্যাকটিস কোনো লেবারের পক্ষ থেকে হয়, কিন্তু সেই প্র্যাকটিস হওয়ার পরে 3 মাস অতিবাহিত হয়ে যায়, তখন আবার সে আনফেয়ার লেবার প্র্যাকটিস শাস্তির আওতায় আসবে না। আরেকটা হলো যে আপিল করার একটা সুযোগ দেওয়া হয়েছে। যে কেউ এগ্রিভড হয়, সংক্ষুব্ধ হয়, সে আপিল করতে পারবে, ট্রাইব্যুনালে আপিল করতে পারবে, ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আবার হলো যে কোনো ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ছাড়া ফাংশন করতে পারবে না এবং কোনো সাবস্ক্রিপশন চাঁদাও কালেক্ট করতে পারবে না। ডুয়াল মেম্বারশিপের ক্ষেত্রে অবশ্যই রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে। এরপরে আমরা পেলাম এমপ্লয়ারদের পক্ষ থেকে কিছু আনফেয়ার লেবার প্র্যাকটিস দুটো স্লাইডে, এরপরে আমরা পেলাম ওয়ার্কারদের পক্ষ থেকে কিছু আনফেয়ার লেবার প্র্যাকটিস দুটো স্লাইডে। এ পর্যন্ত আমাদের আজকের আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। তাহলে আপনাদের সাথে মোটামুটি এটা সংক্ষিপ্ত, আমি এটা পাঠিয়ে দিব, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, আপনারা লেকচারটা পেয়ে যাবেন। আগামী শুক্রবারে আশা করি সবকিছু ঠিক থাকলে সরাসরি ক্লাস হবে। সরাসরি ক্লাসে আমরা দরকার হলে একটু অ্যাটেন্টিভ থাকবেন, একটু আগে ভাগে চলে আসলে আমরা চেষ্টা করব যাতে একটু আমরা একটু এগিয়ে যেতে পারি। আসলে অন্যান্য ক্লাসগুলো
হয়তো অনেকেই শেষ পর্যায়ে চলে গিয়েছে কিংবা আগে থেকে কিছু সুযোগ পেয়েছে ক্লাস নেওয়ার। আমরা যেহেতু প্রথম দিক থেকে 2 সপ্তাহ নিতে পারিনি, সেই কারণে আমাদের আর একটু অ্যাটেন্টিভ হতে হবে। আশা করি আমরা সঠিক সময় শেষ করতে পারবো। ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেল, 11:15 বাজে। আপনারা অনেক কষ্ট করেছেন, আমিও সারাদিন নানান জায়গায় ব্যস্ত ছিলাম, যে কারণে দেরি হয়েছে আসতে। এখন বিশ্রামে যেতে পারেন। ইনশাল্লাহ শুক্রবারে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।